18ই মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে ডিএ পে কমিশন সংক্রান্ত বিষয়ে কি বলবেন? আমরা আশায় ছিলাম না। নতুন সরকার ক্ষমতায় এসেছেন, তার মাননীয় মুখ্যমন্ত্রী, বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য, এনারাই বলেছিলেন যে প্রথম বৈঠকে ডিএ পে কমিশন ইত্যাদি রাজ্য কর্মীদের যে সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি, সেই বিষয়ে আলোচনাটা হবে না। 18 তারিখে যে ক্যাবিনেট মিটিং রয়েছে, সেই মিটিংয়ে তারা এই বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবেন। অর্থাৎ কর্মচারীদের তারা কিন্তু এই প্রত্যাশাটা জাগিয়ে তুলেছিলেন এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই কথা সুনির্দিষ্টভাবে বলেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে 18 তারিখে মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে এলেন মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি যে বিষয়টা বললেন সেটা আমাদের খুব কি বলবো হতাশ করেছে। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কালকের ওই 18 তারিখের মিটিংয়ে আলোচিত হয়েছে, অর্থাৎ ডিএর বিষয়টা ততটা গুরুত্বপূর্ণ নয় রাজ্য সরকারের কাছে। এবং আরেকটি কথা বললেন যে অধীনের এজেন্ডায় ডিএ বিষয়টা ছিল না। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 18 তারিখের ক্যাবিনেট মিটিংয়ে ডিএ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানাবেন, আর মাননীয়া অগ্নিমিত্রা পাল বললেন যে 18 তারিখের মিটিংয়ে ওই এজেন্ডাই ছিল না। কে সত্যি বলছেন, মাননীয়া অগ্নিমিত্রা পাল না মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? এখন প্রত্যাশাটা তারা জাগিয়েছিলেন ডিএর দুটো বিষয়। একটা হচ্ছে যেটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলায় গত 5ই ফেব্রুয়ারি 2026 মহামান্য সুপ্রিম কোর্ট অত্যন্ত সুনির্দিষ্টভাবে সময় ভিত্তিক রায় দিয়েছিলেন। রায় দিয়ে বলেছিলেন যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রাজ্য কর্মীদের এবং পেনশনারদের দিতে হবে। তার প্রথম 25% দিতে হবে ইমিডিয়েটলি, অবিলম্বে। বাকি 75%-এর একটা অংশ সেটা দিতে হবে 31শে মার্চের মধ্যে। বাকিটা 15ই মের মধ্যে মিটিয়ে দিতে হবে। 15ই এপ্রিল রাজ্য সরকার মহামান্য সুপ্রিম কোর্টে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করবে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সাধারণত সুপ্রিম কোর্টের কোনো রায় দেওয়ার পর ঘটে না, যে মহামান্য সুপ্রিম কোর্ট এই রায়টা কার্যকর করার ক্ষেত্রে শুধুমাত্র ডিরেকশন দিয়েই ছেড়ে দেননি। কারণ তারা সম্ভবত ভেবেছিলেন যে রাজ্য সরকার এই মামলার রায় কার্যকর করতে গড়িমসি করবে, বিভিন্ন বিষয় বিলম্বিত করার চেষ্টা করবে। এই জন্যে মহামান্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয়া ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি করে দেন উচ্চ পর্যায়ের। যে কমিটির অন্য 2 জন সদস্য হলেন 2টি হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং একজন সিএজির উচ্চপদস্থ অফিসার, ডেপুটি সিএজি। এই মালহোত্রা কমিটিকে দায়িত্ব দেওয়া হয় মহামান্য সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার ক্ষেত্রে নজরদারি করার জন্য। তা স্বাভাবিকভাবে আমরা প্রথম স্তম্ভিত হয়েছিলাম পূর্বতন শাসক দলের নেতৃত্বাধীন রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে গড়িমসি করবে, বিলম্বিত করবে, দিতে চাইবে না, এটা আমাদের জানাই ছিল। কিন্তু আমরা স্তম্ভিত হয়ে গেলাম, মালহোত্রা কমিটি 8টা মিটিং করলেন, সেই মিটিংয়ে কিন্তু কোনোভাবে আমাদের ডাকলেন না। শুধুমাত্র রাজ্য সরকারের সঙ্গে মিটিং করে মালহোত্রা কমিটির সঙ্গে আলোচনার প্রেক্ষিতে রাজ্য সরকার একের পর এক বিভ্রান্তিমূলক অর্ডার বার করলেন।
কর্মীদের ভয়ঙ্কর রকম ভাবে বঞ্চনা করার বিভিন্ন কার্যক্রম শুরু করলেন এবং সরাসরি সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করলেন। এখন এই মামলায় মূলত 4টি পার্টি, সুপ্রিম কোর্টে পিটিশনার হচ্ছে রাজ্য সরকার, আর 3জন রেসপন্ডেন্ট আছেন। মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারা হচ্ছে রেসপন্ডেন্ট নাম্বার 1। রেসপন্ডেন্ট নাম্বার 2 হচ্ছে ইউনিটি ফোরাম, যারা আমাদের সঙ্গে মামলার শুরু থেকেই ছিলেন। রেসপন্ডেন্ট নাম্বার 3 হচ্ছেন কর্মচারী পরিষদ, যারা 2022 সালের 13ই এপ্রিল এই মামলায় যুক্ত হয়েছিলেন। তাহলে এই 3জন রেসপন্ডেন্টকে কেন ডাকলেন না মালহোত্রা কমিটি? মামলাটা তো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীদের জন্য, পেনশনারদের জন্য। তা তাদের প্রতিনিধিরা মহামান্য সুপ্রিম কোর্টের রায় রূপায়ণে রাজ্য সরকার কি ভূমিকা নিচ্ছেন, সেটা যে কমিটি নজরদারির দায়িত্ব পেয়েছেন, তারা আমাদের ডাকবেন না? এবং ফলে যেটা হলো তা কিন্তু ভয়ঙ্কর হলো। রাজ্য সরকার শুধু যে রায়টা মানলেন না তাই নয়, এমন একটা মানে গোলমেলে অবস্থা তৈরি করে দিলেন, সেখান থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন। তা এটা গত 15ই এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট রহিফ রহুম এবং অ্যাডভোকেট ফিরদৌস শামীম অত্যন্ত সুনির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টের সামনে আমাদের এই বক্তব্য তুলে ধরেন যে আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা এই মালহোত্রা কমিটি করেনি। তখন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে মালহোত্রা কমিটি আমাদের 3টি তারিখ দিলেন। একটা হচ্ছে 24শে এপ্রিল, একটা হচ্ছে 27শে এপ্রিল, একটা হচ্ছে 1 মে। তা আমরা মালহোত্রা কমিটির সঙ্গে বৈঠক করব প্রস্তুতি নিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 24শে এপ্রিল এবং 1 মের বৈঠক দুটি বাতিল করে দেয়া হলো। 27শে এপ্রিলের বৈঠকটি হলো, আমরা দিল্লি গিয়ে মালহোত্রা কমিটির সঙ্গে বৈঠকে বসলাম। সেখানে গিয়ে দেখলাম মালহোত্রা কমিটির ফুল বেঞ্চ কিন্তু আমাদের সঙ্গে আলোচনায় বসেননি। কেবলমাত্র একজন সদস্য, ডেপুটি সিএজি, তিনি আমাদের সঙ্গে আলোচনায় বসেছেন দিল্লি সিএজি অফিসে। সেখানে কনফেডারেশনের পক্ষ থেকে আমি, সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, আমাদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম এবং অন্যতম আইনজীবী গোপা বিশ্বাস আমরা হাজির ছিলাম। ইউনিটি ফোরামের পক্ষ থেকে দেবপ্রসাদ হালদার, তিনি হাজির ছিলেন, এবং কর্মচারী পরিষদের থেকে কোনো কর্মচারী প্রতিনিধি হাজির না থাকলেও তাদের আইনজীবী হাজির ছিলেন। আমরা মালহোত্রা কমিটির বৈঠকে ঢোকার আগে আমরা এই 3 পক্ষ নিজেদের মধ্যে আলোচনা করে নিই যে আমরা কোন কোন বিষয়গুলি বলবো। আমি মূলত 4টি পয়েন্ট আমি তুলেছিলাম। 1 নম্বর, যে রাজ্য সরকার কে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ তার 25% অবিলম্বে, বাকি 75%-এর একটা কিস্তি 31শে মার্চের মধ্যে, আর বাকিটা 15ই মের মধ্যে সম্পূর্ণ করে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার এই নির্দেশ না মেনে 2008 থেকে 2015 পর্যন্ত আমাদের কাছে ডাটাবেস নেই কর্মচারীদের বেতন পেনশনের, এই অজুহাত দিয়ে সেই পর্যায়ের ডিএটা আটকে রেখে দিলেন, বকেয়া ডিএ বা ডিআরএস রিলিফটা। জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন, এবং সেই প্রক্রিয়া ভয়ঙ্কর রকমের অসঙ্গতি। প্রথম অসঙ্গতি, আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে কিন্তু মালহোত্রা কমিটিতে এই কথাগুলো বলেছি। প্রথম বিপদটা হলো রোপা 2009, যার উপরে এই মামলা, সেই রোপা 2009-এ অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে যে বেসিক পের সঙ্গে গ্রেড পে এবং তার সঙ্গে ডাক্তারবাবুদের ক্ষেত্রে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, এইটা যোগ করে যে অর্থাঙ্ক হবে তার ওপরে ডিএ বা ডিআরএস রিলিফ বা হাউস রেন্ট অ্যালাউন্স গণনা হবে। রাজ্য সরকার প্রথমে যে প্রতারণাটা করলেন, আমি শব্দ চয়নে অত্যন্ত সতর্ক থেকে বলছি, যে প্রতারণাটা করলেন সেটা হচ্ছে এই ডিএ গণনাটা করলেন শুধুমাত্র বেসিক পের উপরে। অর্থাৎ এখানে প্রথম
যে বঞ্চনার শিকার আমরা হলাম, বিরাট পরিমাণ আমাদের প্রাপ্য টাকা কমিয়ে দেখানো হলো। দ্বিতীয় যেটা করা হলো, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মেনে রাজ্যের নিজস্ব একটা কল্পিত তথাকথিত কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে এই ডিএ গণনা করা হলো। ফলে স্যাট, হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টে বারবার মাননীয় বিচারপতিরা রাজ্যের আইনজীবীদের প্রশ্ন করেছিলেন যে আপনারা তো বলছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স আপনারা মানেন না, তাহলে আপনাদের নিজস্ব ডিএ দেওয়ার তো একটা সূচক থাকবে, সেই সূচকটা কি? তারা কিন্তু কোনো সূচক হাজির করতে পারেননি। আজকে হঠাৎ বললেন যে 2011 থেকে নাকি তাদের একটা আলাদা সিপিআই আছে। একেবারে নির্জলা মিথ্যে কথা। তার ফলে কি হলো, আমি একটা ছোট উদাহরণ দিই। 1/1/2016-তে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ হচ্ছে 125%, রাজ্য সরকার ধরলেন 100%। এইভাবে প্রতিটা ধাপে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে অনেক কম পরিমাণ ডিএ কে দেখিয়ে তারা বঞ্চনা করলেন। ফলে এই 16 থেকে 19 পর্যন্ত যে কজন এই প্রাপ্য পেলেন তাদেরকে কিন্তু 43% টাকা দেয়া হলো, 57 টাকা ওই পূর্বতন সরকারের কাটমানি হিসেবে তারা কেটে নিলেন, ওই হিসেবে গোলমাল করে। আমরা মালহোত্রা কমিটিতে এটা বললাম। দ্বিতীয় যে বিষয়টা আমরা বলেছি, সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা নেই যে প্রভিডেন্ট ফান্ডে কর্মচারীদের টাকা ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু 2 বছরের লক ইন পিরিয়ড করে এ বি সি রাজ্য সরকারি কর্মচারীদের টাকাটা ওই এতে ঢুকিয়ে দেওয়া হলো, প্রভিডেন্ট ফান্ডে। তা ডেপুটি সিএ যে আমাদের বললেন রাজ্য সরকার তো 10 বছরের জন্য লক ইন পিরিয়ড চেয়েছিল, আমরা ওটা 2 বছর করেছি। আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং আমাদের আইনজীবী ফিরদৌস শামীম সুনির্দিষ্টভাবে বলেছি, বিষয়টা লক ইন পিরিয়ডটা 2 দিনের না 2 মাসের না 2 বছরের না 10 বছরের, এটা প্রশ্ন নয়। মালহোত্রা কমিটি মহামান্য সুপ্রিম কোর্টের 5ই ফেব্রুয়ারির রায় কার্যকর করাতে একটা মধ্যস্থতার ভূমিকা নিয়েছে। সুপ্রিম কোর্ট রায়ে যা বলেননি সেটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কিন্তু মালহোত্রা কমিটিতে মহামান্য সুপ্রিম কোর্ট দেননি। তাহলে যেখানে রায়ে প্রভিডেন্ট ফান্ডে টাকা ঢোকানোর কথা নেই, সেখানে কেন প্রভিডেন্ট ফান্ডে টাকা ঢোকানোর বিষয়ে তারা সহমত হলেন? তৃতীয় যে বিষয়টা, রোপা 2009-এর উপর মামলা, সেই রোপা 2009-এর 25 নম্বর পাতায় অত্যন্ত সুনির্দিষ্টভাবে সরকারি নির্দেশ আছে যে বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, আন্ডারটেকিংস সকলকে এই রাজ্য সরকারি কর্মচারীদের মতো একই হারে একই দিন থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেওয়া হবে। তাহলে এই যে অন্যান্য রাজ্য কর্মী তাদের কেউ কিন্তু 1 নয়া পয়সা পাননি, তাহলে তাদের ক্ষেত্রে এটা প্রসারিত করা হচ্ছে না কেন? শুধু কিছু অর্ডার বেরিয়েছে যার কোনো মূল্য নেই। সব থেকে বড় কথা, কেএমসি এলাকায় অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় যারা পেনশন নেন বিভিন্ন ব্যাংক থেকে, আজও সেই সব রাজ্য সরকারি পেনশনারদের অ্যাকাউন্টে 1 নয়া পয়সা ঢোকেন। তা আমরা এই বিষয়গুলো মালহোত্রা কমিটিকে জানিয়েছি এবং আমরা বলেছিলাম যে আজকের মিটিং এর যে মিনিটস, এত গুরুত্বপূর্ণ একটা মিটিং, এবং ওই সভায় উপস্থিত অন্য 2টি সংগঠনের প্রতিনিধিরা কিন্তু আমাদের বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন করেছেন এবং তারা একই কথা বলেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেই একটা গুরুত্বপূর্ণ মিটিং এর যে মিনিটস, সেই মিনিটস কিন্তু আজও আমাদের দেওয়া হয়নি। অথচ আমরা সুনির্দিষ্টভাবে কিন্তু দাবি রেখেছিলাম এই ঘটনার মিনিটস আমাদের দেওয়া হোক। তারপরে 6 তারিখের সুপ্রিম কোর্টের হিয়ারিং হয়নি। নতুন শাসক দল ক্ষমতায় এসেছে, রাজ্য সরকার 3 সপ্তাহর সময় চেয়েছেন, শুনানি হয়নি। আমরা ফিরে এসেছি, আমরা অপেক্ষায় আছি আগামী কবে শুনানি হবে। তাহলে ডিএর প্রশ্নে প্রথম এই রাজ্য নতুন যে শাসক দলের যে নতুন রাজ্য সরকার হয়েছে তাদেরকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ বা ডিআরনেস রিলিফ সমস্ত রাজ্য কর্মী অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, আন্ডারটেকিং সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে, এবং যে পেনশনারদের পেনশনার মারা গেছেন, ফ্যামিলি পেনশনার মারা গেছেন, তার যে লিগ্যাল হেয়ার্স আইনসঙ্গত উত্তরাধিকারী, তাদের কাছে এই টাকা সুপ্রিম কোর্টের রায় মেনে
তারা দেবেন কি দেবেন না এই ব্যাপারে স্পষ্ট অবস্থান জানানোর কথা ছিল, কিন্তু 18 তারিখের মিটিং এ আমরা জানতে পারলাম না। দ্বিতীয় যে বিষয়টা, অনেকেই বলছেন যে সরকার তো নতুন এসেছে, আপনারা এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? ভুলে যাবেন না, আমরা মামলাটা করেছিলাম 11 বছর আগে। দীর্ঘ 10 বছরের আইনি লড়াইয়ের পরে 11তম বর্ষে মহামান্য সুপ্রিম কোর্টের এই রায় আমরা পেয়েছি গত 5ই ফেব্রুয়ারি। আমরা যখন মামলা শুরু করেছিলাম তখন যেসব কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী আমাদের সঙ্গে ছিলেন, আমাদের আশীর্বাদ করেছিলেন মামলা করার জন্য, আমাদের সমর্থন করেছিলেন, তাদের অনেকে আজকে নেই। কালের নিয়মে তারা প্রয়াত হয়েছেন। তারা তাদের অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ের সমাপ্তিটা তারা দেখে যেতে পারেননি, এবং আরো দেরি হলে আরো কত পেনশনার, আরো কত কর্মচারী আমাদের থেকে চলে যাবেন আমরা জানি না। কাজেই ওই সরকার নতুন এসছে, তাকে সময় দিতে হবে, এই ধরনের বিষয় এই মামলার রায় কার্যকর করার ক্ষেত্রে যারা বলছেন তারা বঞ্চনাকে সমর্থন করছেন। দ্বিতীয় যে ডিএর বিষয়, সেটা হচ্ছে 42% ডিএ আমাদের এখন বকেয়া। কেন্দ্র এবং অন্যান্য বেশিরভাগ রাজ্য সরকার 60% ডিএ পাচ্ছেন, আমরা 18% ডিএ পাচ্ছি। পূর্বতন শাসক দল, তাদের নেতৃত্বাধীন সরকার 4% ডিএ 1 এপ্রিল থেকে ঘোষণা করেছিলেন। সেটা বাজেটেও সংস্থান রাখা হয়েছে, অন্তর্বর্তীকালীন বাজেটে, কিন্তু সেই ডিএর টাকাটাও 1 এপ্রিল থেকে আমাদের দেয়া হয়নি। তা আমাদের প্রত্যাশা ছিল অন্তত মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি এবং অন্যান্য বিজেপি নেতৃত্বের তাদের বক্তব্যের এতে আমরা একদম বিশ্বাস করেছিলাম যে 18 তারিখে অন্তত এই 4% ডিএটা রিলিজ করে দেবেন, এবং বাকি যে 38% ডিএ সে ব্যাপারে একটা সময় ভিত্তিক তাদের কবে এই ডিএটা রিলিজ করবেন সেটা জানাবেন। সেটাও কিন্তু করেন। একটা পে কমিশনের ঘোষণা করে দিয়েছে। অদ্ভুত ব্যাপার, পে কমিশন তো গত 5ই ফেব্রুয়ারি 7ম পে কমিশনের ঘোষণা পূর্বতন শাসক দলের নেতৃত্বাধীন সরকার তারা করে গেছেন, এবং অন্তর্বর্তী বাজেটে তার সংস্থান রয়েছে। তাহলে নতুন করে এই 7ম পে কমিশন আবার 18 তারিখে ঘোষণা করার মানে কি? সরকার তো একটা কন্টিনিউইং প্রসিডিওর, সেই প্রসিডিওরে আগে যে শাসক দল ছিল তাদের সময় অন্তর্বর্তী বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে। 5ই ফেব্রুয়ারি তারা ঘোষণা করেছেন যে 7ম পে কমিশন গঠন করলেন। আজকে আবার 18 তারিখে নতুন করে 7ম বেতন কমিশন মানে? আর মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রতিশ্রুতি কি ছিল? অত্যন্ত সুনির্দিষ্টভাবে তারা 7ম পে কমিশনের গঠন করা হবে এরকম কোনো কথা বলেননি। তারা সুনির্দিষ্টভাবে বলেছিলেন 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশনের যে বর্ধিত বেতন, ভাতা এবং পেনশন সেটা নগদে অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মচারীরা পেয়ে যাবেন। এইটা ছিল তাদের নির্বাচনী প্রতিশ্রুতি। তারা তো সমস্ত বিষয়টা জানতেন, এবং এই 7ম রাজ্য বেতন কমিশন হচ্ছে কেন্দ্রীয় 8ম রাজ্য বেতন কমিশনের সমতুল। তাহলে তারা জেনে বুঝে কেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন? আবার পে কমিশন গঠন হলো, এবং পে কমিশনের যে অতীত ইতিহাস আমরা দেখেছি পশ্চিমবাংলায়। পে কমিশন হচ্ছে বঞ্চনাকে দীর্ঘায়িত করার একটা, ওই বঞ্চনাকে সরকার দুভাবে দীর্ঘায়িত করেন। একটা হচ্ছে যে কোনো ইস্যুতে একটা কমিশন বসিয়ে দেন, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন। সে কমিশন বছরের পর বছর চলে এবং অশ্বডিম্ব প্রসব করে। রাজকোষ থেকে আমার আপনার করের কোটি কোটি টাকা তাদের পুষতে চলে যায়, কোনো কাজ হয় না। আরেকটি হচ্ছে এই পে কমিশন গঠন করে দেবে। পে কমিশন এই 45 দিনের মধ্যে তারা সুপারিশ দিয়ে সেই সুপারিশ অনুসারে বর্ধিত ভাতা এবং বেতন এবং পেনশন আমরা পেয়ে যাব, এটা কি মানে বিশ্বাসযোগ্য? আমরা চূড়ান্ত হতাশ। আর সব থেকে বড় কথা, আমরা বারবার বলে এসেছি যে সরকার হচ্ছেন শাসক, সরকার হচ্ছেন মালিক, আর আমরা হচ্ছি শ্রমিক। শ্রমিক মালিকের চিরকালীন দ্বন্দ্বের সম্পর্ক। মালিকের রেশনাল বিহেভিয়ার হচ্ছে কম অর্থ দিয়ে, কম বেতন দিয়ে, কম মজুরি দিয়ে, কম ভাতা দিয়ে অনেক বেশি কাজ করিয়ে নেওয়া, কম সামাজিক সুরক্ষা দিয়ে। আর শ্রমিক শ্রেণীর রেশনাল বিহেভিয়ার হচ্ছে
ঐক্যবদ্ধ কর্মী পক্ষ গঠন করে সরকারের উপর চাপ তৈরি করে সরকারকে বাধ্য করা যে তাদের ন্যায্য অর্থনৈতিক এবং অধিকারগত দাবি দাওয়াগুলো আদায় করে আনা। কোন শাসক দলের সরকার কর্মচারীদের চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু হতে পারেন না। মালিক বন্ধু বা শত্রু হয় না, মালিক 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 ভালো কাজ করলে আমরা সমর্থন করব, খারাপ কাজ করলে তার বিরোধিতা করব। গত 18 তারিখের ক্যাবিনেট মিটিং এ এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত জানাবার কথা তারা দিয়েছিলেন, তারা সেটা মানেননি। এটাকে আমরা প্রতিশ্রুতি ভঙ্গ হিসেবেই দেখছি। আর পে কমিশন গঠন না করে যে প্রতিশ্রুতি মাননীয় অমিত শাহজি, মাননীয় নরেন্দ্র মোদীজি এবং মাননীয় শুভেন্দু অধিকারীজি আমাদের দিয়েছিলেন যে সপ্তম পে কমিশনের সমতুল বেতন ক্রম এবং পেনশন ভাতা আমরা নগদে পেয়ে যাব 45 দিনের মধ্যে, সেটা তারা অন্তর্ভুক্ত, তারা কার্যকর করুন, এটাই আমরা চাই। দ্বিতীয় আর একটা বিষয় যেটা উল্লেখ ছিল না সেদিনের বৈঠকে, এজেন্ডাতেই ছিল না, যে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন ডিসেম্বর 2026-এর মধ্যে 6.5 লক্ষেরও বেশি যে রাজ্য কর্মীদের শূন্য পদ আছে সেই পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করবেন। এখন এই নিয়োগ করতে গেলে আমরা বারবার বলেছি ডিসেম্বর 2026-এর মধ্যে 6.5 লক্ষ শূন্য পদে ওই মেনে স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে নিয়োগ করতে গেলে এখনই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করতে হবে। প্রথম যে কাজটা করতে হবে, আমরা গত 15 বছরের অভিজ্ঞতায় দেখেছি যে সরকারের নিয়ন্ত্রণে যদি কোনো রিক্রুটমেন্ট বোর্ড থাকে, নিয়োগকারী সংস্থা থাকে, তাহলে সরকারের বকলমে শাসক দলের নিয়ন্ত্রণে চলে যায় সেই রিক্রুটমেন্ট বোর্ড এবং সেই নিয়োগে রাজনৈতিক নিয়োগ, স্বজন পোষণ এবং দুর্নীতিমূলক নিয়োগ হয়। কাজে এগুলো আটকাতে গেলে একমাত্র কোনো সাংবিধানিকভাবে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত কোনো সাংবিধানিক নিরপেক্ষ সংস্থার হাতে এই নিয়োগের দায়িত্ব দিতে হবে। এরকম সংস্থা আমাদের পশ্চিম বাংলায় সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে এবং কেন্দ্রে আছে। কেন্দ্রে ইউপিএসসি এবং রাজ্যের ক্ষেত্রে পিএসসি। কিন্তু দুর্ভাগ্য, বাম সরকার চলে যাওয়ার পরই 2011 সাল থেকে এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে এই পিএসসি কে একটা স্বাধীন, নিরপেক্ষ, স্বচ্ছ বা সরকারের নিয়ন্ত্রণ মুক্ত, সাংবিধানিক, পেশাদারী নিয়োগকারী সংস্থাকে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করেছিলেন। ফলে গত 2011 থেকে পিএসসির মাধ্যমে যা নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগই কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ডাব্লিউবিসিএস তো 13 পে, প্রিলিমিনারিতে 13 পে, ফাইনালে 0, 18 পে। ডাব্লিউবিসিএস এ ফার্স্ট হয়ে গেছেন প্রশান্ত বর্মন। এরকম অনেক প্রশান্ত বর্মন ওই ডাব্লিউবিসিএস প্যানেলে আছে। তা প্রথম যে কাজটা করতে হতো এই সরকারকে, যে সমস্ত সরকারের নিয়ন্ত্রণে থাকা সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডকে বাতিল করে দিয়ে একমাত্র পিএসসির মাধ্যমে সমস্ত রাজ্যকর্মী নিয়োগের ব্যবস্থা করা এবং পিএসসিকে রাজনীতি মুক্ত করে স্বচ্ছ, নিরপেক্ষ, সাংবিধানিক একটি সংস্থা, পেশাদারী নিয়োগকারী সংস্থা যেটা পূর্বতন বাম আমলে ছিল সেইভাবে গড়ে তুলতে হবে। তার ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, তার কর্মী বাড়াতে হবে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে আরো একাধিক অফিস তৈরি করতে হবে। সেই কাজ যদি তারা না করেন তাহলে কিভাবে, কোন জাদুমন্ত্রে এই 6.5 লক্ষের বেশি শূন্য পদে তারা ডিসেম্বর 2026-এর মধ্যে নিয়োগ করবেন? আরেকটি বিষয় আমাকে অত্যন্ত বেদনা দিয়েছে যে পূর্বতন শাসক দল, তাদের নেতৃত্বাধীন সরকার একদিকে স্থায়ী পদে কোনো কর্মী নিয়োগ করেননি। সিঙ্গুরের যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গিয়েছিল, টাটাদের প্রতিদ্বন্দ্বী শিল্প গোষ্ঠীর অর্থে, পরিকল্পনায় এবং তাদের নিয়ন্ত্রণে, তাদের স্বার্থে কৃষক আন্দোলনের নামে একটা আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় কর্পোরেট আন্দোলন করে সিঙ্গুরে 92% তৈরি হওয়া এবং উৎপাদন শুরুর মুখে থাকা একটা মোটর গাড়ি কারখানা, 52টা অনুসারী শিল্প এবং একটা উপনগরী ধ্বংস করে দিয়েছিলেন। যার ফলে পশ্চিম বাংলায় কোনো বিনিয়োগকারী আর নিয়োগ করেন না, কারণ তাদের আতঙ্ক যে টাটাদের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা শিল্প সংস্থাকে যদি
92% তৈরি হয়ে যা উৎপাদন শুরুর মুখে থাকা অবস্থায় তথাকথিত রাজনৈতিক আন্দোলনে অন্য শিল্প গোষ্ঠীর স্বার্থে তাদেরকে যদি পশ্চিমবঙ্গ থেকে চলে যেতে হয়, সেই কারখানা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে পশ্চিমবাংলায় বিনিয়োগের কোনো নিরাপত্তা নেই। পশ্চিমবাংলায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগের কোনো সুরক্ষা থাকবে না। তাই পশ্চিমবাংলায় কোনো শিল্পে কোনো বিনিয়োগ আজ পর্যন্ত আসেনি। কাজেই বেসরকারি ক্ষেত্রে নিয়োগের সুযোগও খুব কম। তাহলে আমাদের জনসংখ্যা 65% বয়স হচ্ছে 34 বছরের নিচে, তারা কাজের বাজারে কাজ খুঁজছেন। তাহলে এই বেকার যুবক যুবতীরা কোথায় যাবেন? এই কর্মসংস্থানহীনতার একটা তীব্র বা পরিকল্পিত একটা পরিবেশ তৈরি করেছিলেন পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেইটাকে মূলধন করে স্থায়ী পদে কোনো নিয়োগ না করে একেবারে নামমাত্র মূল্যে, নামমাত্র মজুরি বা বেতনে, কোন রকম সামাজিক সুরক্ষা ছাড়া চুক্তি ভিত্তিক কর্মী হিসেবে 5 লক্ষাধিক বেকার যুবক যুবতীকে নিয়োগ করেছিলেন। তাদেরকে ভাবলে স্তম্ভিত হতে হয়। পঞ্চায়েতের একজন ট্যাক্স কালেক্টর, তিনি 600 টাকা মাইনে পান মাসে। মিড ডে মিলের ওয়ার্কার একজন, তিনি মাসে 1666 টাকা বেতন পান। একজন আপনার জীবিকা সেবক, কেন্দ্র রাজ্য প্রকল্প, আজকে দীর্ঘ 9 বছর তারা কোনো বেতন পাচ্ছেন না। তা আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকারটা মানবিক হবেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন এই 5 লক্ষ চুক্তিভিত্তিক কর্মীদের বিষয়টি তারা মানবিকভাবে দেখবেন, সম কাজে সম বেতনের ভিত্তিতে এদের সামাজিক সুরক্ষা সহ একটা ব্যবস্থা করবেন। এখন এদের একটা ব্যবস্থা করাটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ডিএ পাওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ 600 টাকা মাসিক বেতনে যে চুক্তিভিত্তিক ওই ট্যাক্স কালেক্টর কাজ করছেন, বা 1666 টাকা মাইনেতে যে মিড ডে মিল ওয়ার্কার কাজ করছেন, তাদের বেতনটা অন্তত ন্যূনতম মজুরি তাদের পাওয়াটা আমাদের ডিএ পাওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাতে আমাকে কেউ সমালোচনা করলে করতে পারেন। কাজে আশা করেছিলাম এই 5 লক্ষ, যে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী, তাদের কথা অনুযায়ী আমরা এই আশা মনে আমাদের জেগেছিল যে এই 5 লক্ষ কর্মীর চুক্তিভিত্তিক কর্মীর বিষয়ে একটা সিদ্ধান্ত হবে। হয়নি। আমরা গত 18 তারিখের মিটিং এ অত্যন্ত হতাশ। জানি না আগামী সোমবার আরেকটি ক্যাবিনেট মিটিং আছে, সেই মিটিং এ এগুলো নিয়ে আলোচনা হবে কিনা। তবে একটা কথা আমরা স্পষ্ট করে দিতে চাই। 1 নম্বর, এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডিএ সমস্ত রাজ্যকর্মী, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্যকর্মী এবং পেনশনার, তাদেরকে দিতে সরকার বাধ্য। এর জন্য আমরা সরকারের কোনো দয়া অনুকম্পা আমরা আশা করছি না। সরকারের সদিচ্ছা থাকলে তারা সুপ্রিম কোর্টের রায় মেনে নেবেন। যদি সুপ্রিম কোর্টের রায় তারা না মানেন, তাহলে আমরা আদালতে আমাদের এই অধিকারটা আমরা বুঝে নেব। কিন্তু বাকিটা, এই যে পে কমিশন ঘোষণা করে দিলেন, পে কমিশনের রায় সুপারিশ কার্যকর করতে গেলে প্রথম যে জিনিসটা করতে হয়, যে 42% ডিএ কিন্তু মিটিয়ে দিতে হবে। এর আগেও আপনারা দেখেছেন যে 125% ডিএ মেটাবার পরেই কিন্তু 6ষ্ঠ রাজ্য বেতন কমিশন কাজ শুরু করতে পেরেছে। কাজেই প্রথম শর্ত 7ম পে কমিশনের হচ্ছে এই 42% ডিএ মিটিয়ে দেয়া। সে বিষয়ে উদ্যোগ হবে, এটা আমরা আশা করছি। কিন্তু জানি না কি হবে। এই সরকার যেভাবে, সব থেকে বড় কথা, প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, বিজেপির সর্বোচ্চ রাজ্য নেতৃত্ব, বিজেপি রাজ্য সভাপতি, সেখানে যদি এই প্রতিশ্রুতি ভঙ্গ হয়, তাহলে আমাদের আর কিছু বলার নেই। আমাদের লড়াই করেই আমাদের ন্যায্য দাবি দাওয়াগুলো আদায় করার রাস্তা নিতে হবে।